ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস অর্থনীতি ভিত্তিক। তো সবাইকে শুরুতেই বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি পরিচয় দিচ্ছি বা উপস্থাপনা, আমি মোহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক অর্থনীতি, বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ভোলা সদর, ভোলা। আজকের পাঠ একাদশ শ্রেণীর বিষয় অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় প্রথম, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আজকের পাঠ আজকের পাঠে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থার অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে আজকের ক্লাস থেকে। মিশ্র অর্থব্যবস্থার অর্থনৈতিক সমস্যা সমাধানের দাম ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করতে পারবে। আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা একটু স্ক্রিনে দেখি। ইনি হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন, জন্ম 22 এপ্রিল 1870, মৃত্যুবরণ 21 জানুয়ারি 1924 সাল। উনি হচ্ছে বিশ্বের সর্বপ্রথম রাশিয়ায় 1917 সালে জনতন্ত্রের পতন ও লেনিনের নেতৃত্বে নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতন্ত্রের উত্থান হয়। এর আগে কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ছিল না। আমরা আরো একটি ছবি দেখব। উনি হচ্ছে মাও সেতু, চীনের। লেনিনের পরবর্তীতে বিশুদ্ধ সমাজতান্ত্রিক চিন্তাবিদ মাও সেতুং এর নেতৃত্বে চীনে নির্দেশমূলক অর্থনৈতিক প্রয়োগ ঘটে। উদ্ভাবন করে পর লেনিনের নেতৃত্বে এবং মাও সেতুর হাত ধরে বিশুদ্ধ অর্থনৈতিক সমাজতন্ত্রের প্রয়োগ ঘটে। আমরা আজকে এখন যাব সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বলতে কি বুঝো বা অর্থব্যবস্থাটা কি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ইংরেজি সোশিয়ালিজম হচ্ছে এমন একটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা যার বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের উপকরণ, সামাজিক মালিকানা এবং অর্থনীতির একটি সমবায় ভিত্তিক ব্যবস্থাপনা। অর্থাৎ এটি এমন একটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদ ও অর্থের মালিকানায় সামাজিক বা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ কোনো ব্যক্তি মালিকানা থাকবে না। সমাজতান্ত্রিক ব্যবস্থায় জনসাধারণের প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন হয়। সমাজতান্ত্রিক অর্থনীতিতে একটি দেশের কলকারখানা, খনিজ এবং জমি ইত্যাদি সামাজিক বা রাষ্ট্রের সম্পত্তি হিসাবে পরিগণিত। আমরা এর আগে জেনেছি যে ধনাতন্ত্র অর্থব্যবস্থা, অর্থাৎ এই অর্থব্যবস্থার বিপরীত একটা অর্থব্যবস্থা হচ্ছে এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আমরা এই নির্দেশমূলক অর্থ বা সূত্রপাত হয় বিশ্বের সর্বপ্রথম রাশিয়ায় 1917 সালে জনতন্ত্রের পতন এবং লেনিনের নেতৃত্বে নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতন্ত্রের উত্থান হয়। পরবর্তীতে বিশুদ্ধ সমাজতান্ত্রিক চিন্তাবিদ মাও সেতু চীনের নির্দেশমূলক অর্থনৈতিক প্রয়োগ ঘটে। আমরা একজন অর্থনীতিবিদের একটু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে জেনে নেই। অধ্যাপক J.R. রেগান এবং L.B. থমাস এর মতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এরূপ একটি অর্থব্যবস্থা যেখানে সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়। সমাজতন্ত্র কোন কোন দেশে বর্তমান বিদ্যমান রয়েছে আমরা একটু জেনে নেই। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। এক অর্থব্যবস্থা যেখানে উপাদান সমূহের উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। সাথে রাশিয়া, চীন, কিউবা সহ পৃথিবীর বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলন আছে। 2 আগস্ট 2020 অর্থাৎ আমরা অনলাইন থেকে নিয়েছি যে বর্তমানে বিশ্বের সমাজতান্ত্রিক দেশ চীন, কিউবা, লাওস এবং ভিয়েতনাম এবং নামসা দ্বীপপুঞ্জে অবস্থিত দক্ষিণ চীন সাগরে এবং হামা ক্যাবিনেট যে কোনো শহরে সিরিয়ার এই সমাজতন্ত্র অর্থনৈতিক বিদ্যমান রয়েছে। তো আমরা এই সমাজতন্ত্র বা নির্দেশমূলক এটাকে পরিকল্পিত অর্থব্যবস্থাও বলা হয়। এই বৈশিষ্ট্য কিছু জেনে নেই আমরা, দেখি এই বৈশিষ্ট্যগুলো কি রয়েছে। সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো কলকারখানা, জমি, সম্পদ এবং উপাদানের অন্যান্য উপকরণ
রাষ্ট্রীয় মালিকানার স্বীকৃতি থাকবে। অর্থাৎ এই অর্থ ব্যবস্থার দ্বিতীয় আমরা একটা বৈশিষ্ট্য দেখি যে এই অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত সম্পদ এবং মুনাফা অর্জন নিষিদ্ধ। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদ ও উপকরণ উৎপাদনের উপকরণ রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত হলেও সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, ফলে সমাজের শ্রেণী বৈষম্য এবং শ্রেণী শোষণ বিলুপ্ত হয়। আমরা 3 নম্বরটি বৈশিষ্ট্য, এই অর্থ ব্যবস্থায় জাতীয় আয় বন্টন এবং মূলনীতি হলো প্রত্যেক তার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। এভাবে আয় ও সম্পদের সুষম বন্টন নিশ্চিতের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই সমাজতন্ত্র অর্থ ব্যবস্থায়। আমরা এরপরে যে বৈশিষ্ট্যটা দেখবো, এই অর্থ ব্যবস্থায় দেশের উৎপাদন ও বন্টন ব্যবস্থা দেশ এবং সমাজের কল্যাণের দিকে লক্ষ্য রেখে করা হয়। অর্থাৎ সামাজিক কল্যাণ সাধনই এই অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য। অর্থাৎ সমাজতান্ত্রিক যে অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যাণ সাধন করা। 5 নম্বর, সমাজতান্ত্রিক ব্যবস্থা উৎপাদন, বন্টন, বিনিয়োগ ইত্যাদি ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় পরিকল্পনা কেন্দ্রীয় কর্তৃপক্ষের থাকবে, অর্থাৎ কেন্দ্র পরিকল্পনা থাকবে, সেই অনুযায়ী এটা বন্টন হবে। এরপরে সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রমের শোষণের কোনো সুযোগ থাকে না এবং প্রত্যেক সমান সমান সুযোগ ভোগ করবে, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয় এই অর্থ ব্যবস্থায়। সমাজতান্ত্রিক অর্থনীতি মানুষের সকল মৌলিক প্রয়োজন যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি নিশ্চয়তার বিধান করা হয়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কেন্দ্রীয় কর্তৃপক্ষের পরিকল্পনা মাফিক সকল অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়, তাই এই অর্থ ব্যবস্থায় বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির সম্ভাবনা থাকে না। এই অর্থ ব্যবস্থায় পরিকল্পিত উপায় উৎপাদন বন্টন ব্যবস্থা পরিচালিত হয় বিধায় অতি উৎপাদন বা কম উৎপাদন জনিত সংকট দেখা দেয় না সমাজতন্ত্রের অর্থ ব্যবস্থায়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দ্রব্যমূল্য পুঁজিবাদের ন্যায় চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাত অনুযায়ী আপনা আপনি নির্ধারিত হয় না, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষই দ্রব্য সামগ্রীর দাম নির্ধারণ করে দেয়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে সমাজতান্ত্রিক সমাজের রাজনৈতিক ব্যবস্থার মূল উপাদানগুলো হলো রাষ্ট্র, সমাজের নেতৃত্বজনিত চালিকা শক্তি, মার্ক্সবাদী এবং লেনিনবাদী পার্টির নানা সামাজিক সংগঠন ও মেহনতি কর্মীদের দল ছিল এটা। আমরা সংক্ষেপে একটু জেনে নিই যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকবে, যেটা পুঁজিবাদে ছিল ব্যক্তি মালিকানায়। আমরা দ্বিতীয় যে বৈশিষ্ট্য দেখব, শিল্পের সামাজিকরণ, অর্থাৎ শিল্প সামাজিকরণ থাকবে সবার। তৃতীয় যে বৈশিষ্ট্য, শোষণহীন সমাজ, সামাজিক নিরাপত্তা, কেন্দ্রীয় পরিকল্পনা, বেকারত্বের অনুপস্থিতি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দ্বিতীয় শ্রেণী আলোচনা করব, সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা কি। মিশ্র অর্থ ব্যবস্থার আমরা কিছু বৈশিষ্ট্য জেনে নেব। মিশ্র অর্থ ব্যবস্থা কি? যে অর্থ ব্যবস্থায় ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। অর্থাৎ সমাজতন্ত্র এবং মিশ্র অর্থ ব্যবস্থার সমন্বয়ে যে অর্থ ব্যবস্থাটা গঠিত হয়েছে সেই অর্থ ব্যবস্থাটার নামই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। আমরা মিশ্র অর্থ ব্যবস্থা সম্পর্কে একজন অর্থনীতিবিদের একটু মতামত জেনে নেই। অধ্যাপক পি এস সামন্তনের মতে মিশ্র অর্থ ব্যবস্থা এরূপ একটি অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগ কার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। মিশ্র অর্থ ব্যবস্থা সম্পর্কে অধ্যাপক জে আর রাগান এবং এলবি থমাসের মতে মিশ্র অর্থ ব্যবস্থা হলো এরূপ একটি অর্থ ব্যবস্থা যেখানে বিশুদ্ধ ধনতন্ত্র ও নিয়ন্ত্রণ অর্থনীতির সংমিশ্রণ ঘটে। কিছু সম্পদের ব্যক্তি মালিকানা এবং কিছু সম্পদের রাষ্ট্রীয় মালিকানা থাকে। এছাড়া অর্থনৈতিক সিদ্ধান্ত কিছু বাজার ব্যবস্থা এবং কিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষের কর্তৃক গৃহীত হয়। আমরা জেনে নিই কোন কোন দেশে অর্থ ব্যবস্থা বিদ্যমান। মিশ্র অর্থ ব্যবস্থা কোন কোন দেশে বিদ্যমান তা হচ্ছে ব্রিটেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ তৃতীয় বিশ্বের অনেক দেশে মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে। তো আমরা এই মিশ্র অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য নিয়ে একটু দেখব। প্রথমত সম্পদের মিশ্র মালিকানা। মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃতি থাকে। ধনতন্ত্রের মতো এক্ষেত্রে সমাজের মানুষ নিজ নিজ মালিকানায় জমি, বাড়ি
এবং অন্যান্য সম্পত্তি, ব্যবসা বাণিজ্য ভোগ দখল ও হস্তান্তর করতে পারে। অন্যদিকে রাস্তাঘাট, রেলপথ, মৌলিক ভারী শিল্প কারখানা, টেলি যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা প্রভৃতি রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। ব্যক্তি স্বাধীনতা। মিশ্র অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা বজায় রাখা হয়। ব্যক্তি স্বাধীনতা, মন মতো জীবনযাপন, চিন্তা স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকার সমূহ এই ব্যবস্থায় খর্ব করা হয় না। এরপরে মুনাফা ভিত্তিক উৎপাদন। সর্বোচ্চ মুনাফা অর্জনই মিশ্র অর্থ ব্যবস্থার বেসরকারি খাতের একমাত্র লক্ষ্য। সরকারি খাতের শিল্প কারখানা মুনাফা ভিত্তিতে পরিচালিত হয়, তবে প্রয়োজন বোধে সরকার দ্রব্যমূল্য ও মুনাফা নিয়ন্ত্রণ করতে পারে। সরকারি ও বেসরকারি খাতের সহ অবস্থান। মিশ্র অর্থ ব্যবস্থায় অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কিছু সংখ্যক বৃহদায়তন শিল্প ব্যক্তিগত উদ্যোগের উপর ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনসেবামূলক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানি প্রভৃতি সরকারি উদ্যোগে পরিচালিত হয়। স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থায় মিশ্র অর্থনীতিতে বাজার ব্যবস্থায় অক্ষুণ্ণ রেখে মিশ্র অর্থ ব্যবস্থায় বাজার ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে রাখা হয়। এরূপ অর্থনীতির চাহিদা, যোগান, ঘাত প্রতিঘাতে দ্রব্য মূল্য নির্ধারিত হয়, তবে প্রয়োজন বোধে সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা। মিশ্র অর্থনীতিতে অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী বেসরকারি খাত নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় খাত পরিচালিত হয়। জাতীয় পরিকল্পনা কমিশন দেশের উৎপাদন ও বন্টন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ স্থাপন করে। সামাজিক নিয়ন্ত্রণ। মিশ্র অর্থনীতি ব্যক্তিগত উদ্যোগের উপর সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। প্রয়োজন বোধে সরকারি বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে জাতীয়করণ করে, তবে সরাসরি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নিয়ে আসতে পারে, কিংবা দেশের স্বার্থে বেসরকারি উদ্যোগও নিয়ন্ত্রণ করতে পারে। সামাজিক নিরাপত্তা। যে শ্রমিক শ্রেণীকে রোগ, দুর্ঘটনা, বেকারত্ব প্রভৃতির হাত থেকে রক্ষা করার জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করা প্রয়োজন। এই উদ্দেশ্যে মিশ্র অর্থনীতি সামাজিক বীমা ব্যবস্থার ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে পারে। শ্রমিকের স্বার্থ সংরক্ষণ। বেসরকারি শ্রমিক শ্রেণীদের শোষণের হাত থেকে রক্ষা করার জন্য এই অর্থ ব্যবস্থার সরকারি শ্রমিকের ন্যূনতম মজুরি ও কাজের সম্মান নির্ধারণ, শ্রম আদালতে শিল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। মুদ্রাস্ফীতির উপস্থিত। মিশ্র অর্থ ব্যবস্থায় যেহেতু বেসরকারি উদ্যোগে স্বীকৃত এবং মুনাফার উপস্থিত থাকে, তাই এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতির সমস্যা উদ্ভব করতে পারে। তবে যাতে অতি মুদ্রাস্ফীতি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরিশেষে আমরা বলব যে বলা যায় মিশ্র অর্থ ব্যবস্থা ধনতন্ত্র অর্থ ব্যবস্থার গুণগুলোর সঙ্গে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার গুণগুলির সংমিশ্রণ হওয়ায় আধুনিককালে অনেক অর্থনীতিবিদ অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে মিশ্র অর্থ ব্যবস্থাকে গ্রহণযোগ্য বলে মনে করেন। বর্তমান তৃতীয় বিশ্বের এই মিশ্র অর্থ ব্যবস্থার দেশ সংখ্যা সবচেয়ে বেশি। আগামী পার্টে আমরা শিখব যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির ধারণা ব্যাখ্যা করব এবং ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করব। তো তোমরা বুক রেফারেন্স হিসেবে অর্থনীতির এই বইগুলো দেখতে পারো। অর্থনীতির একটা হচ্ছে হাসান বুখাউদের অক্ষয়পত্র, লেকচার পাবলিকেশনের এই তিনটা বই, যে কোনো একটি দেখতে পারো। এছাড়াও এনসিটিভির অনেকগুলো বোর্ড বই রয়েছে, সেই থেকে দেখতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। তোমরা অবশ্যই ক্লাসটি দেখবে এবং যারা অর্থনীতি স্টুডেন্ট রয়েছে তাদেরকে শেয়ার এবং লাইক করে দেখাবে। ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।